একটি দেশ, একটি সংসার, একটি চাবির গোছা, একটি আন্দোলন, একটি চলচ্চিত্র। এই স্লোগান নিয়ে 1970 সালের এপ্রিল মাসে পাকিস্তানে মুক্তি পেয়েছিল একটি ছবি, জীবন থেকে নেয়া। বাংলাদেশ তখনও পূর্ব পাকিস্তান। ছবির নির্মাতা জহির রায়হান। এই ছবিতে তিনি পুরো পাকিস্তানকে একটি ঘরে এনে দেখালেন। আইয়ুব খান ও পশ্চিম পাকিস্তানি শাসকদের শোষণকে একটি সংসারের ভেতর প্রতিকায়িত করলেন। দেখালেন ছবির সাজানো সংসার যেমন এক নায়ক গৃহকর্তৃত্বে টিকল না, তেমনি পাকিস্তানও টেকার নয়। এই ছবিতে ভাষা আন্দোলনের কথা ছিল রবীন্দ্রনাথ ও নজরুলের গান। রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা এবং নজরুলের কারারই লৌহ কপাট ব্যবহার করা হয়, যা সেই সময়ে পাকিস্তানি সরকারের রেডিও ও টিভির নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে। এই ছবিতে 1969 সালে 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরি ও মিছিলের বাস্তব ফুটেজ ব্যবহার করা হয়েছিল। ছবিটি মুক্তি পাওয়ার আগেই এর কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়। 1970 সাল 11ই মার্চ পূর্ব পাকিস্তানের সামরিক আইন প্রশাসক রাও ফরমান আলী ছবিটি বন্ধের নির্দেশ দেন এবং 13ই মার্চ সিনেমার এক্সপোজ ফিল্ম আটকে দেওয়া হয়। কিন্তু জহির রায়হান দমে যাননি, শুটিং চালিয়ে যান। মুক্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে জনতা। ঢাকা শহর বিভিন্ন সিনেমা হলে হামলা পর্যন্ত হয়। এই জনরোষের মুখে প্রশাসন সেন্সর ছাড়পত্র দিতে বাধ্য হয়। ছবিটি মুক্তির পর জেনারেল রাও ফরমান আলী জহির রায়হানকে ডেকে বলেছিলেন, চলচ্চিত্রটি ছেড়ে দিলাম, তবে আমি তোমাকে দেখে নেব। এই একটি মন্তব্য বুঝিয়ে দেয় জহির রায়হান ছিলেন সাহসের অপর নাম। 1972 30শে জানুয়ারি প্রখ্যাত চলচ্চিত্রকার ও কথাসাহিত্যিক জহির রায়হান মিরপুরে তার বড়দা আরেক প্রখ্যাত কথাসাহিত্যিক শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে আর ফিরে আসেননি। তার এই ফিরে না আসা জন্ম দেয় দশকের পর দশক ধরে চলা রহস্য ও তর্ক বিতর্কের। আমরা বলতে থাকি তিনি নিখোঁজ হয়েছেন। যেহেতু তার মৃত্যু রহস্য অমীমাংসিত ছিল, তাই এরশাদ সরকারের আমলে ফতোয়া দেয়া হয় তাকে মুক্তিযুদ্ধের শহীদও বলা যাবে না। কিন্তু মূল রহস্যে ডালপালা ছড়ায় অন্য একটি প্রশ্নে, জহির রায়হানকে কারা মারল বা কাদের হাতে তিনি মারা গেলেন? এই প্রশ্নের জবাবে তখন অনেকেই তৎকালীন আওয়ামী লীগ সরকারের দিকে আঙুল তুলেছিলেন। এর পেছনে যথেষ্ট কারণও ছিল। 71-এ জহির রায়হান যখন তার বিখ্যাত তথ্যচিত্র স্টপ জেনোসাইড নির্মাণ করেন, তখন এর প্রচার নিয়ে অনেকেই বিরোধিতা করেছিলেন, কারণ সেখানে লেনিনের ছবি ব্যবহার করা হয়েছিল, কিন্তু শেখ মুজিবের বা 6 দফার কথা উল্লেখ ছিল না। স্বাধীনতার পর দেশে ফিরে তিনি যখন বুদ্ধিজীবী হত্যা ও গণহত্যার তথ্য অনুসন্ধানে বুদ্ধিজীবী হত্যা তদন্ত কমিটি গঠন করে কাজ শুরু করেন, তখন অনেক গোপন তথ্য তার হাতে আসে। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছিলেন, আমাদের কাছে এমন অনেক তথ্য প্রমাণ আছে যা প্রকাশ করলে অনেকের মুখোশ খুলে যাবে। সময় বুঝে আমি সব প্রকাশ করব। তাই জহির রায়হান যখন মিরপুর থেকে ফিরে এলেন না এবং তার নিখোঁজ হওয়ার পর কোনো সরকারি বা বেসরকারি তদন্ত কমিটি গঠিত হলো না, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে যায়। এমনকি জামাত ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীও এক সাক্ষাৎকারে প্রশ্ন তুলেছিলেন। 1999 সাল পর্যন্ত প্রায় সকলেই জহির রায়হানের মৃত্যুকে নিখোঁজ হিসেবেই দেখেছেন এবং প্রশ্নগুলো রাজনৈতিক বিতর্কের মধ্যেই ঘুরপাক খেয়েছে। মুক্তিযুদ্ধ শুরু হলে জহির রায়হান ভারতে চলে যান। মুক্তিযুদ্ধের পক্ষে চলচ্চিত্র নির্মাণ ও বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখেন। বিজয়ের পর দেশে ফিরেই তিনি পাকিস্তানের আত্মসমর্পণের দৃশ্য ক্যামেরাবন্দি করতে ক্যান্টনমেন্টে চলে যান। তখনই একজন তাকে খবর দেয়, বাড়ির খবর কিছু জানেন? আপনার বড়দা 14 তারিখ থেকে নিখোঁজ। রাজাকার আলবদররা ওনাকে ধরে নিয়ে গেছে। ক্যামেরা সহকারীর হাতে দিয়ে তিনি তখনই বাড়ির দিকে ছোটেন। আমরা জানি পরাজয় আসন্ন দেখে পাকিস্তানিরা বাঙালি জাতিকে মেধাশূন্য করার নীল নকশা অনুযায়ী শহীদুল্লাহ কায়সার, ডক্টর আলিম চৌধুরীর মতো বহু বুদ্ধিজীবীকে হত্যা করে। রায়ের বাজার বধ্যভূমিতে অনেকের লাশ পাওয়া গেলেও শহীদুল্লাহ কায়সারের লাশ পাওয়া যায়নি, যে বড়দা ছিলেন জহির রায়হানের প্রেরণার মূল শক্তি। তার জন্য তিনি পাগল প্রায় হয়ে গেলেন। দেশে ফিরেই তিনি বুদ্ধিজীবী হত্যা তদন্ত কমিটি গঠন করেন। ব্যারিস্টার আমিনুল ইসলাম, ব্যারিস্টার মওদুদের মতো অনেকেই এই কমিটির সদস্য ছিলেন।
এই কমিটির মাধ্যমে তিনি আলবদর ও রাজাকারদের অনেক গোপন তথ্য উদ্ধার করেন এবং শহীদুল্লাহ কায়সারকে ধরে নিয়ে যাওয়া খালেক মজুমদারকেও ধরিয়ে দেন। বরদাকে খুঁজতে তিনি এমন কাজও করেছেন যা তার স্বভাব বিরুদ্ধ ছিল। যুক্তিবাদী জহির রায়হান, যিনি পীর ফকির মাজারে বিশ্বাস করতেন না, তিনি ভাইয়ের শোকে বিভিন্ন পীরের কাছে যাতায়াত শুরু করেন। রফিক উদ্দিন নামে একজন আধ্যাত্মিক ব্যক্তি তখন তার নিত্যদিনের সহচর হয়ে ওঠেন। 1972 সাল 30শে জানুয়ারি সকালে একটি টেলিফোন আসে। ফোনে খবর দেওয়া হয় মিরপুর 12 নম্বরে শহীদুল্লাহ কায়সার সহ অনেক বুদ্ধিজীবীকে বন্দি করে রাখা হয়েছে। এ পর্যায়ে মিরপুরে তখনকার অবস্থা জানা জরুরি। মিরপুর এবং মোহাম্মদপুর ছিল বিহারি অধ্যুষিত এলাকা। 16 ডিসেম্বর দেশ স্বাধীন হলেও মিরপুর তখনও মুক্ত হয়নি। পাকিস্তান বাহিনীর প্রশিক্ষিত সিভিল আর্ম ফোর্সেস সিএফএফ এবং রাজাকার আলবদররা সেখানে ঘাঁটি গেড়েছিল। মিরপুর ছিল এক স্বাধীন বাংলাদেশের ভেতর এক টুকরো শত্রুভূমি। কে সেদিন ফোন করেছিল তা নিয়ে রহস্য আজও কাটেনি। অনল রায়হানের প্রতিবেদন অনুযায়ী চলচ্চিত্র জগতের সাথে যুক্ত বিহারি থেকে শুরু করে সেই রহস্যময় রফিক নামের ব্যক্তি পর্যন্ত অনেকের নাম উঠে আসে। পান্না কায়সারের ভাষ্যমতে জহির রায়হান শুধু বলেছিলেন, ভাবি বরদার খোঁজ পাওয়া গেছে, আমি এখনই বের হব, বিকেলের মধ্যেই নিয়ে আসব। সেই অজ্ঞাত ফোন কল পেয়েই জহির রায়হান কয়েকজনকে সঙ্গে নিয়ে মিরপুরের দিকে রওনা দেন। তার সঙ্গে সেদিন শাহরিয়ার কবিরও ছিলেন। শাহরিয়ার কবিরের ভাষায়, সেদিন আমরা যখন টেকনিক্যালের মোড় ঘুরে বাংলা কলেজের কাছে গিয়েছি তখনই উত্তর দিক থেকে আমাদের গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি বর্ষিত হয়েছিল। জহির রায়হান প্রচণ্ড বেগে গাড়ি চালিয়ে 6 নম্বর সেকশনে এসেছিলেন। মিরপুরে তখন কারফিউ চলছিল। 6 নম্বর সেকশনের পুলিশ ক্যাম্পে অবস্থানরত সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের আটকান। সেনাবাহিনী তখন 12 নম্বর সেকশনকে শত্রুমুক্ত করতে একটি অপারেশনের প্রস্তুতি নিচ্ছিল। তারা কোনো বেসামরিক ব্যক্তিকে সঙ্গে নিতে রাজি ছিলেন না। অনেক অনুরোধের পর শুধু জহির রায়হানকে তাদের সাথে যাওয়ার অনুমতি দেওয়া হয়। জেনারেল মঈনুল হোসেন চৌধুরী তার আত্মজীবনীতে জানান, আনুমানিক সকাল 11:30টায় বিহারিরা আশপাশের বাড়ি থেকে স্বয়ংক্রিয় অস্ত্র এবং হ্যান্ড গ্রেনেড নিয়ে পুলিশ ও সেনাবাহিনীর উপর অতর্কিত হামলা চালায়। এই অতর্কিত হামলায় কেউ প্রস্তুত ছিল না। সেদিন 42 জন সেনা সদস্য নিহত হন। ক্যাপ্টেন মোর্শেদ ও নায়েক আমির সহ কয়েকজন আহত হন। কিন্তু বিস্ময়করভাবে নিহতদের মধ্যে মাত্র 3-4 জনের ছাড়া আর কারও লাশ খুঁজে পাওয়া যায়নি। জেনারেল মঈনুলের মতে 30 জানুয়ারি রাতেই বিহারিরা লাশগুলো সরিয়ে ফেলে। রাতের অন্ধকারে সরিয়ে ফেলা সেই লাশগুলোর সঙ্গেই হারিয়ে যান আমাদের জহির রায়হান। তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পত্রপত্রিকায় তার হারিয়ে যাবার খবর বেরোতে থাকলো। ভাষা আন্দোলন নিয়ে 21শে ফেব্রুয়ারি নামে একটি সিনেমা বানাবার কথা, তার কিছুই আর করা হলো না। জহির রায়হানের এই ফিরে না আসাকে কেন্দ্র করে নানা তর্ক বিতর্ক চলতে থাকে। অবশেষে 1999 সালের জুলাই মাসে মিরপুর 12 নং সেকশনের মুসলিম বাজারের নুরি মসজিদের কাছে খনন কাজের সময় বেরিয়ে আসে মানুষের দেহাবশেষ, গুলিবিদ্ধ হাড় ও করুটি। আবিষ্কৃত হয় একটি বধ্যভূমি, যা আবার 30শে জানুয়ারি সেই ভয়াল দিনটিকে সামনে নিয়ে আসে। যুদ্ধের 28 বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় খুঁজে পাওয়া যায় সেদিনের হামলায় আহত নায়েক আমির হোসেনকে। তার মুখ থেকে বেরিয়ে আসে আসল ঘটনা। তিনি সচক্ষে জহির রায়হানকে গুলিবিদ্ধ হতে দেখেছিলেন। আমির হোসেন জহির রায়হানকে চিনতেন না। ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে সাংবাদিক হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তিনি বলেন, বেলা 11টার দিকে ঢং ঢং পাগলা ঘণ্টা শুনতে পাই, গুলি ছুটে আসতে থাকে। সঙ্গে সঙ্গে আমি একটি ইটের স্তূপের পেছনে অবস্থান নেই। তখন তাকিয়ে দেখি পুলিশের পাশাপাশি সাংবাদিক সাহেবও সেখানে দাঁড়িয়ে কথা বলছিলেন। তার পাশেই পানির ট্যাঙ্কের দেয়ালের পাশে তার দেহ পড়ে আছে। আমির হোসেন আরও জানান, গোলাগুলি থামার পর 100 জনের মতো বিহারি দা ছুরি সহ ছুটে আসে। তারা উর্দুতে গালিগালাজ করছিল এবং মাটিতে লুটিয়ে পড়া পুলিশ সদস্যদের ধারালো অস্ত্র দিয়ে কোপানো শুরু করে। তিনি বলেন, এ সময় পড়ে থাকা সাংবাদিককেও
6-7 জন বাঙালি হাত ঘাড় কোমর ধরে টেনে হিচড়ে পানির ট্যাঙ্কের পশ্চিম দিকে নিয়ে যায়। আমির হোসেনের এই জবানবন্দি 1999 সালের 1 সেপ্টেম্বর ভোরের কাগজ পত্রিকায় নিখোঁজ নন, গুলিতে নিহত হয়েছিলেন জহির রায়হান শিরোনামে প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, জহির রায়হান যে পোশাক পরে বাড়ি থেকে বেরিয়েছিলেন, আমির হোসেনের দেওয়া বর্ণনা অনুযায়ী তার হুবহু মিল পাওয়া যায়। জহির রায়হানের মৃত্যু নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ডান বাম মধ্য সব মহলেই কোনো না কোনো সময়ে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। ঘটনার বিবরণের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে কার রাজনৈতিক প্রচারণার সাথে কোন অংশটি মানানসই। সার কথা হলো, জহির রায়হান একটি রহস্যময় ফোন কল পেয়ে তার ভাইকে খুঁজতে মিরপুর গিয়েছিলেন এবং সেখানে বিহারি ও পাকিস্তানি দোসরদের পাতা ফাঁদে পড়ে সেনাবাহিনীর সাথে অতর্কিত হামলার শিকার হন। নায়ক আমির হোসেন সহ একাধিক সেনা সদস্যের সাক্ষ্য থেকে এটি প্রায় নিশ্চিত তিনি সেদিন গুলিতেই নিহত হয়েছিলেন এবং তার মরদেহ বিহারিরা গুম করে ফেলে। ফোন কলের রহস্য হয়তো কোনো দিনও উন্মোচিত হবে না, কিন্তু তার মৃত্যুর পরিস্থিতি এখন অনেকটা স্পষ্ট। মাত্র 37 বছর বয়স। মাত্র 37 বছর বয়সেই জহির রায়হান হয়ে উঠেছিলেন এক সাংস্কৃতিক মহাপীঠ, বাঙালির কণ্ঠস্বর। 71-এ বিশ্ববাসীর কাছে তিনি নিজের পরিচয় দিয়েছিলেন এভাবে, আমি জহির রায়হান, আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই, আমি কেবল একজন লেখক এবং চলচ্চিত্রকার, কিন্তু আমি মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে দেখেছি। পাকিস্তানি মিলিটারিরা মানুষ গুলি করে মারার পর মুভি ক্যামেরা দিয়ে সেই মৃত লাশের ভিডিও চিত্র নিত, বাড়িঘর জ্বালিয়ে দেবার পর সেগুলোর ভিডিও নিত। এরপর তারা এই ধারণকৃত অংশগুলো সম্পাদনা করে প্রেসে ছেড়ে দিয়ে বলতো বাঙালিরা অবাঙালিদের হত্যা করছে। এই পরিস্থিতি সামাল দিতেই তাদের রাস্তায় নামতে হয়েছিল। এটি ছিল এক মিথ্যা বানোয়াট কথা। আজ হারিয়ে যাওয়া কিংবদন্তি জহির রায়হানের জন্মদিন। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।